তো এবারও ওই আলামিনের কাছ থেকে সংগ্রহ করা কয়েকটি ঘটনা যেগুলো পেন্ডিং ছিল সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হলো আশরাফ আলী। আর এই যে আশরাফ আলী, ওনার ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি, আপনারা নিশ্চয়ই এটা শুনে থাকবেন যারা রেগুলার শোনেন আর কি। তো চলুন মূল ঘটনায় যাই। তো ঘটনার সময়কাল কিন্তু অনেক দিন আগের, আজ থেকে না হলেও প্রায় 75 থেকে 80 বছর আগে। তো অনেক আগের ঘটনা হওয়ার কারণে এক্সাক্ট সালটা বলা যায় না, আর মাস বা তারিখ এটাও বলা পসিবল নয়। তো ওই সময় এখনকার মতো যে চারদিকে যেমন আলোক উজ্জ্বল, লাইটিং, রাস্তাঘাট অনেক উন্নত, তখন কিন্তু এরকমটা ছিল না। আর এই যে তাহমিদের বাড়ি কিন্তু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। তো ওই গ্রাম তো ওই সময়ের প্রেক্ষাপটে তো আরো কত মানে বেশ অনুন্নত ছিল, বোঝাই যাচ্ছে। এটা আমরা বর্তমান প্রেক্ষাপটেও তো বুঝতে পারি। তো ওই সময়ে এই যে আশরাফ আলী, উনি মোরেলগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা করেছেন, মূলত বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি বিকেলের দিকে বাজারে পৌঁছে যান, অনেকখানি পথ পাড়ি দিয়ে টুকটাক যা কিছু কেনার দরকার সেগুলো কেনাকাটা করে আবার বাড়ির দিকে রওনা করেন। তখন তো এরকম গাড়ি ছিল না, পায়ে হেঁটেই অনেকটা পথ হেঁটে যেতে হতো আর কি। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হতো, অনেকটা সময় এমন অবস্থা হতো রাস্তাও নাই। এই কারণে কি হতো যে অনেকেই সাঁতরে পার হতেন, মানে সেখানে নৌকা থাকবে তাও না। দেখা যাচ্ছে যে নৌকা থাকে, অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর নৌকা পাওয়া গেল না। এই জন্য গ্রামের অনেকেই ওই গ্রামে যখন বাইরে বের হতেন তখন সাথে একটা গামছা রাখতেন, কারণ কোথায় যে সাঁতরাতে হবে এটাও বলা মুশকিল, কোথায় গিয়ে বিপদে পড়তে হবে। তো উনি তো বাজার সেরে যখন রওনা করেন তখন মাগরিবের আজান ইতোমধ্যে দিয়ে দিয়েছে। তো এই তেলিগাতি গ্রাম থেকে হেঁটে যদি মোরেলগঞ্জ সদরে যেতে হয় তাহলে কমপক্ষে 4 ঘন্টার মতো হাঁটা তো লাগবেই। এখনকার যুগে তো আমরা 4 ঘন্টা হাঁটার কথা কল্পনাই করতে চাইব না। তো উনি মোরেলগঞ্জ সদর থেকে রওনা করেন ওই মাগরিবের সময়। রাতটা ছিল পূর্ণিমার ঠিক আগে হতে পারে, মানে তখন অতটা পূর্ণিমার মতো আলোক উজ্জ্বল না থাকলেও মোটামুটি বেশ আলো ছিল। তো উনি এমন হিসাব করেই আসলে বের হয়েছিলেন যে দিনের বেলায় হেঁটে যাবেন না রাতের বেলা চাঁদের আলোতে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছাবেন। তো আগেকার মানুষরা কিন্তু এমনই করতেন। তো যাই হোক, উনি রওনা করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলেও এসেছেন। আর অনেকটা পথ আস্তে আস্তে মানে নিজ গ্রামের একদম পাশের গ্রামে চলে আসছেন। ওই তেলিগাতি গ্রামের পাশে একটি গ্রাম রয়েছে যেটার নাম হচ্ছে চাপড়ি গ্রাম, যারা ওই এলাকায় আছেন তারা চেনেন আর কি। তো একটা বাজার হচ্ছে দৈবজ্ঞ হাটি বাজার। তো ওই দৈবজ্ঞ হাটি হয়ে তারপর চাপড়ি গ্রাম, তারপর তেলিগাতি গ্রাম, মানে ওনার নিজের গ্রাম আর কি। তো উনি চাঁদের আলোতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে একসময় চাপড়ি গ্রামে এসে পৌঁছেছেন। তো এই গ্রামেই মূলত ঘটনাটি ঘটে। তখনকার সময় চাপড়ি গ্রামে বিশাল বড় বড় গোল বাগান ছিল আর কি। তো গোল বাগান মানে হলো যে গোল পাতা গাছ, ওটাকেই আসলে ওই গোল বাগান বল। এটা দিয়ে মানুষ ঘরের ছাউনি বা চাল তৈরি করে। বাংলাদেশের সুন্দরবনে প্রচুর পরিমাণে এই গোলপাতা গাছ রয়েছে। তো এখন তো এগুলো অনেক কমে গিয়েছে, কিন্তু ওই সময় কিন্তু লোকালয়েও এগুলো ছিল। তো বিশাল বড় গোলবাগান ছিল সেই চাপড়ি গ্রামে। লোকমুখে ওই সময় শোনা যেত তখনকার সময় ওই গোলবাগানে অনেক কিছু দেখা যেত, মানুষ ভয় পেত, অনেক ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটত। যদিও বা সেই গোলবাগানের চিহ্ন এখন কিছুই নেই। তো যাই হোক, উনি হাঁটতে হাঁটতে একসময় সেই গোলবাগানের কাছে পৌঁছে যান। ওই গোলবাগানের মাছ দিয়ে গ্রামের একটা ছোট্ট মেঠো পথ চলে গেছে, আর দুই পাশে বিশাল লম্বা সারি ধরে এই গোলপাতা গাছ ছিল বা গোলবাগান ছিল। আর রাস্তাটা যতটুকু চওড়া ছিল এটা আসলে মানে ওইভাবে বলার মতো না যে পাশাপাশি দুইজন লোক হেঁটে যেতে পারে, মানে একটা আইলের মতো আর কি, এরকম টাইপের। তো উনি তো ওই ভিতর দিয়ে হাঁটছিলেন, আর চাঁদের আলোয় মোটামুটি উনি চলতে পারছিলেন আর কি। আর ওনার ওই সময় টর্চ লাইট ছিল না, উনি ওইভাবেই হেঁটে অভ্যস্ত আর কি। আর রাতের বেলা হাঁটতে হাঁটতে অভ্যস্ত, তো মানে মোটামুটি বলা যায় যে ওনারা যারা রাতের বেলা এভাবে হাঁটেন চাঁদের আলোতে, যারা এইভাবে দীর্ঘ সময় ধরে চলেছেন, তারা এই বিষয়টাতে একটা অভ্যস্ত হয়ে যান, যেটা আমাদের পক্ষে সম্ভব না।
এমনকি ওনারা জোনাকি পোকার আলোতেও পথ চলতে পারেন, কেউ কেউ এত এক্সপার্ট হয়ে যান ছোটবেলা থেকে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে অভ্যস্ত হওয়ার কারণে। তো উনি তো গোলবাগান দিয়ে যাচ্ছেন, গোলবাগানের মধ্যে অনেক জোনাকি পোকা ছিল, জোনাকি পোকাগুলো কিন্তু জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। তো চিন্তা করলে বিষয়টা খুব সুন্দর, কিন্তু রাতের বেলায় একা একা হেঁটে যদি আমরা যাই, এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর সুন্দর, এটা বলতে হবে। আর ওনার আশেপাশে তো কেউ নাই, উনি একা একা হেঁটে যাচ্ছেন। তো উনি তো হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি দেখতে পান লম্বা সাদা শাড়ি পরা একজন মহিলা, যার চুলগুলো এতটা সাদা ছিল যে সেটা অনেকটাই মনে হচ্ছে যে চুলগুলো, প্রত্যেকটা চুল মনে হচ্ছে যে এক একটা চিকন লাইট, এত সাদা এবং আলো ছড়াচ্ছিল। তো উনি যখন এটা দেখেছেন, দেখার পর উনি তো বুঝতে পারছেন যে একটা বিপদে পড়ে গেছি। আর রাস্তাটা যেহেতু চওড়া ছিল না, তো উনি একদম রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছেন। আর এমন ভাবে দাঁড়িয়ে আছেন যে উনি যে ওই মহিলাকে পাশ কাটিয়ে সাইড দিয়ে চলে যাবেন, এটাও উপায় ছিল না। তো এই যে আশরাফ আলী দাদা, উনি তো তাকিয়ে আছেন ওইটার দিকে তাকানোর পর এই আশরাফ আলী দাদা দেখতে পান যে ওই মহিলা অবয়বটা আশরাফ আলী দাদার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। খুব যে ভয়ঙ্কর রূপ, বিষয়টা এরকম না, আশরাফ আলী দাদার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তো এই হাসিটা যে খুব ভয়ঙ্কর ছিল এটাও বলা যাবে না, তবে তার যেই চুল, তার যেই শারীরিক অবয়ব, এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন। তো এই ভয় পাওয়ার পর উনি ওইখানেই সেন্সলেস হয়ে যান। তো উনি তো সেন্সলেস হওয়ার আগে দিয়েছিলেন একটা প্রচন্ড জোরে চিৎকার। এদিকে তার পরিবারের লোকজন তার আসার দেরি দেখে চিন্তায় পড়ে যান। তারা যতটুকু পেরেছেন ওই রাতের বেলায় খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোথাও হদিসটাই পাওয়া যায় না। ওদিকে কি হয়, পরদিন সকালবেলা ওই চাপড়ি গ্রামেরই কিছু লোকজন তাকে বেহুশ অবস্থায় ওই রাস্তায় পায়, তাকে হুঁশ ফিরিয়ে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে যান। পাশের গ্রামের মানুষ হয়, তারা তাকে ভালোভাবেই চিনত। তো বাড়িতে যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলেন। উনি মারাত্মক ভয় পেয়েছিলেন আসলে। এরপর তাকে একজন কবিরাজ দেখানো হয়। তো তার শরীরে প্রচন্ড জ্বর আসে, আর এত জ্বর আসে যে 2-3টা কাঁথা কম্বল দিয়েও তার শরীরের কাঁপুনি থামানো যাচ্ছিল না। আর তার গা থেকে এত গরম একটা ভাব বের হচ্ছিল, কোন সুস্থ মানুষ নাকি তার পাশে বসতেও পারত না, এত গরম, মানে তার শরীরে গরম লাগতো। এদিকে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কিছুই খেতে পারেন না। কবিরাজরা আসে, দেখে, ঝাড়ফুঁক করে দিয়ে যায়। তো একজন মোটামুটি ভালো কবিরাজ, উনি এসে বলেন যে বাপুরে, তোমার উপর কিন্তু ওই পিশাচ ভর করে নাই, ওই পিশাচ দূর থেকে নজর দিচ্ছে তোমাকে। এখন বিষয়টা এরকমও না, তুমি মূলত ভয়ের খোলে পড়ে গেছ। আর ভয়ের খোল হচ্ছে মারাত্মক ভয় পাওয়া, মানে এমন ভয় পাওয়া, এই ভয় যদি কেউ জিন ভূত থেকে নাও পায়, অন্য কোনো কারণে পায়, তবুও তাকে বাঁচানো যায় না। তুমি মূলত বাবা এই ভয়ের খোলে পড়ে গেছ। এখন কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। তুমি আল্লাহকে ডাকো আর মনকে শক্ত করো এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য। তো কবিরাজ ভালো পরামর্শ দিয়ে যান, তাকে সুস্থ স্বাভাবিক করার জন্য ঝাড়ফুঁক সহ সাহস দিন, যাতে উনি মনে মনে সাহস পান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। কিন্তু না, কাজ হয়নি। যখন কাজ হচ্ছিল না, তখন তাকে বাগেরহাট জেলা সদরেও ওই সময়ের প্রেক্ষাপটে যে সবচেয়ে ভালো ডাক্তার ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু না, উনি আর সুস্থ হন নাই। ডাক্তারও তাকে বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যাতে করে ওনার ভয়টা কেটে যায়, কিন্তু উনি এমন ভয় পেয়েছিলেন যে উনি আর সুস্থ হন নাই। অল্প কিছুদিনের মধ্যেই উনি ওই জ্বর অবস্থাতেই মারা গিয়েছিলেন। আর এই ঘটনাটি মূলত এই আলামিন দিয়েছিল। তো চলুন এবার আমরা চলে যাই তাহমিদের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে, কারণ একসাথে তো কয়েকটি ঘটনা পাঠায়। এবার আসেন দ্বিতীয় অংশে যাই। তো দ্বিতীয় ঘটনাটিও এই তাহমিদের যে গ্রাম, তেলিগাতি গ্রামেই ঘটেছিল। তো সঙ্গত কারণে ঘটনাটি
যার সাথে ঘটে তার নামটি প্রকাশ করতে পারেন নাই। তো যদিও বা আমাদেরকে নামটা বলেছেন, কিন্তু এটাও বলে দিয়েছেন যে এটা কোনোভাবেই যেন আমরা প্রকাশ না করি। যেহেতু উনি অনুমতি দেন নাই, যার কারণে আমরা নামটা প্রকাশ করছি না। তবে একটা ছদ্ম নাম দিয়ে দিচ্ছি, মনিরুল। তবে ওই পরিবারের কেউ যদি শোনেন তারা বুঝতে পারবেন যে কাকে কেন্দ্র করে ঘটনাটি হয়েছে আর কি, বা তার খুব কাছের বন্ধু বান্ধব যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু অনুরোধ করব তার আসল নামটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন না। তো চলুন ঘটনায় যাই। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এখন থেকে ৬-৭ বছর আগের হবে আর কি, 2016-17 বা 18 এরকম একটা সময়ের মধ্যে হবে আর কি। তো ঋষি ভিটা রিলেটেড ছোটখাটো কিছু ঘটনা এটা কিন্তু তাহমিদ ভাইয়ের সাথেও ঘটেছিল। যেমন এক সময় ওই দিক দিয়ে উনি আসছিলেন, উনি একটি মসজিদে ইমামতি করতেন, এশার নামাজ পড়িয়ে যখন বাড়িতে আসছিলেন, ওই ঋষি ভিটার পাশ দিয়ে আসার সময় একটি বিড়াল উনি দেখেন। তো ওনাদের বাসায় কিন্তু পোষা বিড়াল রয়েছে। তো উনি ওখানে ওই সময় একটা বিড়াল দেখেন। ওই সময় যে বিড়ালটা দেখেন এটা ওনাদের যে পোষা বিড়াল সেটাকে দেখেন, যদিও ওই বিড়ালটা এখন নাই, মারা গেছে। তো ওই ঋষি ভিটার পাশে বসে আছে খুব গম্ভীর ভাবে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বিড়ালটা এখানে কিভাবে আসলো। তো যখনই ওই বিড়ালটাকে উনি ধরতে গিয়েছেন, সাথে সাথে বিড়ালটি পালিয়ে যায়। আর উনি আর একটা জিনিস দেখেন যে ওই বিড়ালটি যে পালিয়ে যাচ্ছে, ওইদিকে একটু আলো ছিল কিছুটা, তো ওই বিড়ালের কোনো ছায়া নাই। আর ঋষিভিটা থেকে কিন্তু যদি দ্রুত হেঁটে আসে বা দৌড় দেয়, এই তাহমিদ ভাইয়ের বাড়ি কিন্তু 30 সেকেন্ডের রাস্তা। তো উনি ওই সময় দৌড় দিয়ে বাড়িতে আসেন, এসে দেখেন আরে ওই বিড়ালটা খাটের কোনায় বসে খাওয়া দাওয়া করছে, মানে তার জন্য খাবার দেওয়া হচ্ছে, সে খাচ্ছে। তখন তাহমিদ ভাই তার আম্মুকে জিজ্ঞেস করেন যে এই বিড়াল এখানে কতক্ষণ ধরে আছে। তখন তার আম্মু বলেন এই বিড়াল তো অনেকক্ষণ ধরে এখানেই বসে খাওয়া দাওয়া করতেছে। তখন উনি বুঝতে পারেন যে উনি ভয়ঙ্কর কিছু দেখেছেন, কারণ উনি ওনার বিড়ালটাকে তো চিনতেন খুব ভালো করেই। এরকম ছোটখাটো ঘটনা ওনার সাথেও ঘটেছে ঋষিভিটা থেকে। আর ঋষিভিটার ঘটনা উনি আরো পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে ওনার ঘটনাগুলোর জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম সাগর। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। মূলত ঘটনাটি ঘটেছিল ওনার এক কাজিনের সাথে, যার নাম বিল্লাল। বয়সে ওনার থেকে কয়েক বছরের বড়। আর ঘটনাটি ঘটেছিল 2010 সালের ঠিক কোন মাসে এটা ওনার ঠিক মনে নাই। আর ঘটনা যখন ঘটে মানে 2010 সালে, তখন এই সাগর ভাইয়ের বয়স 13-14 এরকম হবে। তো এই সাগর ভাইয়ের যেই নানা বাড়ি আর ওনাদের বাড়ি এটা কিন্তু পাশাপাশি, মাঝখানে একটা পুকুর, এক পাশে ওনাদের বাড়ি আর এক পাশে নানা বাড়ি। তো ওনার নানার অনেক জমি জমা আছে, এগুলো চাষ করার মতো মানুষ নাই। ওই দুই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু এই বিল্লাল ভাই আর সাগর ভাই, তারা দুজনই বাড়িতে আছেন। ওনাদের একটাই মামা, উনিও থাকেন প্রবাসে। আর ওনাদের যে জমিগুলো রয়েছে এগুলো অন্যদের কাছে দিয়ে রাখা, মানে ওই যে বর্গা চাষ বলতে আমরা যেটা বুঝি। ওখানকার সিস্টেম হলো যে যিনি চাষ করবেন অর্ধেক ফসল ওনাদেরকে দেবেন আর অর্ধেক যিনি চাষ করছেন তিনি নেবেন, এইভাবেই চলছিল। তো এই যে বিল্লাল ভাই, উনি তো লেখাপড়া করতেন, উনি এই জমি জমা দেখার মতো সময় আসলে ওইভাবে পেতেন না। উনি এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছেন, আর লেখাপড়া করবেন না, বিদেশ যাবেন। এখন বিদেশ যাব বললেই তো হয় না, এগুলোর কিছু প্রসেস রয়েছে, পাসপোর্ট, ভিসা, তারপর কাজ কি করবেন, এগুলো সবকিছু তো একটা প্রসেস মেনটেন করতে হয়, সময় তো একটু লাগেই। উনি চিন্তা করলেন যে বসেই থাকবো, একটা কাজ করি, একটা এই যে জমি পড়ে রয়েছে এই জমিটা চাষ করা শুরু করি, কাজ আগাই, বসে থাকবো না। তো একটা জমি পড়া ছিল, ওটাতে উনি ধান লাগাবেন এই চিন্তা করেছেন। তো এই বিষয়টা আবার এই সাগর ভাইয়ের সাথে শেয়ার করেছেন বিল্লাল ভাই। সাগর ভাইও রাজি। তো দুজন মিলে কাজ শুরু করেছেন, দুই ভাই মিলে সবকিছু করেছেন, ধানও লাগিয়েছেন। এইদিকে কি হয়েছে, এই যে বিল্লাল ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি। তো যেহেতু রেডি, উনি বিদেশ চলেও যান।
এখন এই দুই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু এই সাগর ভাই একা, অথচ ওনার বয়স 13 কি 14। এই বয়সেই এখন ওনাকে এই জমিটা দেখতে হবে, আর জমিতে কখন সার দিতে হবে, কি করতে হবে, এগুলো কিন্তু আসলে উনি ওইভাবে জানতেন না। এই কারণে উনি যখন বাড়িতে থেকেই ওই জমিগুলো দেখাশোনা করছিলেন, আশেপাশে জিজ্ঞেস করতেন কখন কি করব না করব, তো এইভাবেই উনি ওইগুলো যত্ন করছিলেন। তো এইভাবেই চলছিল। তো ঘটনা যেদিন ঘটে সে দিনটার কথা মনে ছিল, দিনটা ছিল বুধবার। ওনাদের গ্রামে একটা কথা নাকি প্রচলিত আছে, বুধবার নাকি ভূতের দিন, মানে ওই দিন বিভিন্ন ভয়ের ঘটনা ঘটে। আর ঘটনাটা ঘটেও ছিল বুধবারের দিন কাকতালীয় ভাবে। তো একদিন জমিতে উনি পানি দেবেন। তো আগে পানি দেওয়া হতো, সিস্টেমটা এরকম ছিল যে যার জমিতে পানি দেওয়া হবে সে 1 লিটার ডিজেল নিয়ে যাবে, 1 ঘন্টা পানি দেওয়া হবে, আর মেশিনটা থাকবে অন্যজনের, তিনিও ফসলের একটা অংশ পাবেন আর কি, এরকম কিছু চুক্তি ছিল, বা টাকা দিতে হবে, যাই হোক এক একজনের ক্ষেত্রে এক এক চুক্তিতে আবদ্ধ হন আর কি এই মেশিনওয়ালারা। তো উনিও তেল নিয়ে গিয়েছেন, মানে ডিজেল নিয়ে গেছেন। তো বিকালের দিকে গিয়েছেন, গিয়ে দেখা যায় ওনার আগে আরো একজন দাঁড়িয়ে আছে, মানে তার জমিতে 1 ঘন্টা পানি দেওয়ার পর তারপর ওনাদের জমিতে এটা দেওয়া হবে আর কি। তখন ওই যে মেশিনের মালিক বলল যে বাবা তুমি ঘন্টা 1.5 পরে আসো। তো ঘন্টা 1.5 পর মানে ঠিক মাগরিবের একটু আগে আগে তাকে আসতে হবে আর কি। তো উনি কি আর করা, বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছিলেন যে উনি আসলে খেতে পানি দিতে যাচ্ছেন, আর উনি আবার বাড়িতে ফেরত যান, বলেন যে এই ব্যাপার, আর পরে যেতে বলছে। তো উনি তো পরে আবার গিয়েছেন। যাওয়ার পর এবার কিন্তু আসলে উনি একা যান নাই, ওনার নানিকে সাথে নিয়ে গিয়েছেন। কারণ হলো সন্ধ্যা নেমে আসছে, আবার ঘন্টাখানেক থাকবেন একা একা, ছোট মানুষ, 13-14 বছর বয়স, এই জন্য তার নানিকে সাথে নিয়ে গিয়েছেন। তো যাওয়ার কিছুক্ষণ পরে তার সিরিয়াল তো আগে থেকেই রেডি করা ছিল। উনি তো ওনার জমিতে আইলের যে অংশটা ওটা কিছুটা ছেড়ে দিয়ে পানিটা ঢোকার ব্যবস্থা করে দেন। আর জমিতে এইভাবে যখন পানি দেওয়া হয়, এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখা হয়, সেটা হলো যে পানি একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু দিতে হয়। খুব বেশি পানি ঢুকে গেলে কিন্তু বিপদ। নির্দিষ্ট সময় পর ওই আইলের যে ফাঁকা অংশটা থাকে এটা কিন্তু আবার কাদামাটি দিয়ে লাগিয়ে দিতে হয়, তা নাহলে অতিমাত্রায় পানি ঢুকে পড়ে ভেতরে, এটা ফসলের জন্য ক্ষতি হতে পারে। তো মোটামুটি যতটুকু তেল উনি নিয়ে এসেছিলেন সবকিছু মিলাই 1 ঘন্টা প্লাস কিছু সময় উনি জমিতে পানিটা করেন। এর মধ্যে কিন্তু চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তার নানিও কিন্তু ওখানে দাঁড়ানো। তো যখন তার জমিতে পানি দেওয়া শেষ, তখন তো তার নানির সাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছেন। তো যখন ওই বাড়ির দিকে আসছিলেন, পাশে একটা ঝোপ জঙ্গলের মতো ছিল আর কি, হঠাৎ করে একটা গোংরানোর আওয়াজ শুনতে পান ওনারা। হঠাৎ করে এইভাবে জঙ্গলের মধ্যে গোংরানোর আওয়াজ শুনে এই সাগর ভাই তো ভয়ে ওনার নানিকে জড়িয়ে ধরেছেন। তখন ওনার নানি বলছেন যে আরে এই গোংরানোর আওয়াজ তো মনে হচ্ছে কোনো মানুষের, কোনো ভূত প্রেতের না, চলতে একটু এগিয়ে গিয়ে দেখি। এখন উনি তো ভয় পাচ্ছেন। তো ওনারা দুজন এগিয়ে যান। ওই অন্ধকারের মধ্যে দেখতে পান যে একটা মেয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর গোংরাচ্ছে। আর এই মেয়েটা অন্য কেউ না, এটা এই সাগর ভাইয়েরই আপন খাওয়াতো বোন। তো একই বয়সের, 13-14 বছর বয়স তার। তো যখনই এই মেয়েকে দেখেছে, ওনার নানি তো চিৎকার দিয়ে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরার সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, তার গোংরানিও বন্ধ হয়ে যায়। আর মানুষ যদি পয়জন জাতীয় কিছু খায়, মানে পয়জনাস কোনো জিনিস খায় বা বিষ খায়, তখন মুখ দিয়ে একদম সাদা ফেনা বের হয় না, তার মুখ দিয়ে ওরকম বের হচ্ছিল। তো নানি উনি একাই কোলে করে তাকে বাড়িতে নিয়ে আসে। আনার পর উঠানে শুয়ে তাকে পানি ঢালা হয়। কেউ কেউ চিন্তা করছেন মেয়েটা আবার রাগারাগি করে বিষ টিস খাইলো নাকি, কিন্তু এইখানে সে বিষ খাবে কেন? আর এমন তো কোনো ঘটনাও ঘটে নাই। আর তার আলামত দেখে তো মনে হচ্ছে না সে কোনো কিছু খেয়েছে, এরকম কিছু। তো যাই হোক, কেউ মাথায় পানি ঢালছে, কেউ তেল গরম করে হাতে পায়ে মালিশ করছে। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট পর তার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর সে তো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। তখন তাকে বলছে যে ভয় নাই, ভয় নাই, তুই বাড়িতে আসিস, ভয় নেই, চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। তখন সে একটু স্বাভাবিক হয়। তো সে বলতে থাকে আসলে ঘটনাটা কি হয়েছিল। সে বলে
যে ওই দিন সন্ধ্যার আগেই সে হলো বেড়াতে আসছে ওখানে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে সাগর ভাইয়ের আম্মা কি করছে, এই মেয়েটার হাতে একটা লাইট দিয়ে বলে যে সাগরের নানি আর সাগর তো দুজন বাড়ির পেছনে খেতে গেছে পানি দেওয়ার জন্য, সিরিয়াল পায় নাই, পরে পাইছে, এই জন্য তো ওদিকে গেছে, তুই লাইটটা নিয়ে যা, ওদের হাতে লাইট নাই, ওদেরকে আবার নিয়ে আয় এদিকে। তো লাইটটা দিয়ে সাগর ভাইয়ের আম্মা ওকে পাঠিয়ে দিয়েছিল। এখন মেয়েটা কি করেছে, জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা আছে, আসলে ওটা আসলে বেশ বড়ই আসলে, হ্যাঁ ওটা বেশ বড়। তো ওখানে যে আসলে মানে জঙ্গল বলতে বিশাল জঙ্গল ওই রকম না, মানে বেশ দূরে দূরে গাছপালা, ছোটখাটো কিছু বাঁশঝাড় এরকম আর কি। আর মেয়েটার বয়স 13-14 বছর, সে ওই লাফালাফি দৌড়াদৌড়ি করতে করতে ওই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ করে কিসের সাথে যেন সে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে সে পড়ে যায়, আর পড়ে গিয়ে লাইটটা আর একদিকে ছিটকে পড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটা হাত খপ করে তার গলায় ধরে, মানে গলা চেপে ধরে এবং ধরে উঁচু করে ফেলেছে। সে পারছে না চিৎকার দিতে, না পারছে ওই হাতটাকে ছাড়িয়ে নিতে। তবে সে তার হাত দিয়ে যখন ওই হাতটাকে ধরেছে হাত ছোটানোর জন্য, সে বুঝতে পারে এই হাত শুধু কবজি পর্যন্ত আছে, এরপরে ওই হাতটার নাই। এই এরকম একটা অবস্থা আর কি, মানে শুধু হাতের কবজি পর্যন্ত আছে, আর কোনো বডি নেই। আর ওই হাতের কবজিটাই, কবজি সহ আঙ্গুল 5 আঙ্গুল তার গলায় চেপে ধরেছে। এরকম 5-10 সেকেন্ড হয়েছে। হঠাৎ করে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান দিয়ে দেওয়ার সাথে সাথেই ওই হাতটা তার গলা ছেড়ে দেয়, আর তখনই ধপাস করে সে মাটিতে পড়ে যায়। কিন্তু মাটিতে পড়ার পর কিন্তু সে জ্ঞান হারায়নি, তবে তার শরীর ওভাবে নাড়াচাড়া করতে পারছে না। আর একটা আওয়াজ সে শুনতে পায় যে ওই ঝোপ জঙ্গলের পূর্ব দিক যেই অংশটা, তো পূর্ব দিকে একটা গড়গড় গড়গড় আওয়াজ মনে হচ্ছে চলে যাচ্ছে, মানে খুব রাগে গড়গড় আওয়াজ করতে করতে পূর্ব দিকে চলে যাচ্ছে। তো মনে হলো যে সে ওই আজান শুনে ওই দিক দিয়ে বের হয়ে চলে গেল। আর এর বেশ অনেকক্ষণ পরেই মূলত এই যে সাগর ভাই এবং তার নানি ওই দিক দিয়ে আসছিলেন, এবং আসার পরে তাকে এই অবস্থায় দেখতে পান। তো এই কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়। এখন কি আর করা, যা হওয়ার তো হয়ে গেছে। গ্রামের মানুষ যেভাবে রিচুয়াল করে, লোহা পরিয়ে পানি খাওয়ানো, গরম পানিতে গোসল করানো, এগুলো সবকিছু করে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। আর মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, উনিও ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহর রহমতে শরীরের জ্বর বা অন্য কোনো কিছু হয়নি, সাথে সাথে সুস্থ, মানে ওই রাত্রে সে আর কোনো ভয় টয় পায়নি। এটা এই পর্যন্তই আপাতত দৃষ্টিতে, কিন্তু না, ঘটনা কিন্তু শেষ হয়নি। তো সে তো আসলে বেড়াতে আসছিল, তো 2-3 দিন ছিল ওখানে আর কি, বেড়ানো শেষ, সে তো তার বাড়িতে চলে যাবে। তো তাদের বাড়ি আবার পাশের গ্রামে, তো নাম বললে অনেকে চিনে ফেলবে, এই জন্য গ্রামের নামটি উনি বলেন নাই। তো সে তো বাড়িতে গিয়েছে। ওই রাতে ঘুমানোর পরে রাত আনুমানিক 2-2-2:30 কি সর্বোচ্চ 3টা বাজে এরকম আর কি সময়। তো হঠাৎ করে তার কাছে মনে হয় কে যেন তার চোখে, নাকে, মুখে হাত দিচ্ছে। প্রথমে মেয়েটি ভেবেছে যে তার ভাই, ছোট ভাই পাশে শুয়েছিল, সে মনে হয় ঘুমের ঘোরে এভাবে হাত দিচ্ছে। তো যখনই মেয়েটি ওই হাতটা তার মুখের উপর থেকে সরাতে যাবে, তার কাছে অনুভূত হয় যে এই হাতটা একটা লোমশ হাত। যখন লোমশ হাতটা মনে হয়, তখন সে হাতটা কিছুক্ষণ মানে চেপে ধরে যে আসলে এই হাতটা কিসের রে, এত এরকম লোমশ কেন। তো ঘরের ভিতর তো ডিম লাইট ছিল, সে আবার চোখ খুলে এটা দেখার চেষ্টা করেছে, মানে চোখ বন্ধ করে তো সে হাতটা সরানোর চেষ্টা করছে। আমরা করি না, চোখ বন্ধ করেই হাত সরিয়ে দেই, তো ওরকমটা করছিল আর কি। তো যখন সে চোখটা খুলে দেখার চেষ্টা করছে যে হাতটা কিসের, যেই না সে চোখটা খুলেছে, এমন একটা বিভৎস চেহারা সে দেখে যেটা আগে সে কোনোদিনই দেখে নাই। এই চেহারাটার চোখটা বোঝা যাচ্ছে লাল টকটকে, মনে হচ্ছে জ্বলন্ত কয়লা, আর মুখটা কুকুরের মতো, জিহ্বাটা বের করে আছে, আর পুরো শরীর মনে হচ্ছে লোমে ভরা। এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে দিয়েছে এক চিৎকার, ওই হাতটা ধরে রেখেছিল ওটাও ছেড়ে দিয়েছে। আর চিৎকার দেওয়ার পর তার মাও তো পাশেই শুয়েছিল, যেহেতু তাড়াতাড়ি উঠেছে যে কি হলো, কি হলো, কি হয়েছে।
সে একটা লাইট জ্বালিয়ে দেয়, এখন দেখে যে কিচ্ছু নাই, সবকিছু স্বাভাবিক। তখন তার মা বলতেছে যে আরে আসলে আগে তো ভয় পাইছিলি, এখন মনে হয় দুঃস্বপ্ন দেখছিস। ও কিছু না। তো ওনার মা যে সূরা কালামগুলো জানতেন সেগুলো পড়ে তাকে ফু দেন এবং বলেন যে ঘুমায় যা। তো উনি কিন্তু আর ওই রাত্রে ঘুমাতেই পারে নাই, ভয়ে। ফজরের আজানের পর তার ঘুম আসছে। তো দিনের বেলা একদম স্বাভাবিক, কোনো কিছু মনে হয় নাই। দিন চলে গেল, রাত্রে শুয়ে পড়েছেন, এবার আবার শুরু হয়ে গেল সেই ঘটনা। তো আগের দিন রাতে তো ওই নাকে মুখে হাত দিয়েছে, এবার কি হয়েছে, উনি শুয়ে চিন্তা ফিল করছেন যে কোনো একটা নরম জিহবার মতো তার কপালে, মুখের এক পাশে, মুখের আর এক পাশে, নাকের উপরে কোনো একটা নরম জিনিস লাগছে। এবং ওই জিনিসটা একটু গরম। গরম বলতে আমাদের জিহবা যদি আমরা শরীরে ঠেকাই একটু গরম গরম লাগে না, ওই রকম মনে হচ্ছে কোনো একটা জিহবা তার মুখ স্পর্শ করছে। তো উনি তো ঘরে তো ডিম লাইট জ্বালানো ছিল, উনি যখন চোখ খুলেছে দেখে ভয়ঙ্কর একটা ব্যাপার, সেই প্রাণীটা এসেছে এবং ওই প্রাণীটা মুখ থেকে তার জিহবা বের করেছে। এই জিহবাটা 2 থেকে 2.5 হাত লম্বা এবং ওইটাই মূলত তার মুখে লেগেছে। এইটা দেখার সাথে সাথে উনি তো দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার। তার মা তো পাশে শুয়েছিল, সেও তো ঘুম থেকে উঠে পড়েছে এবং ওনার মা যখন ঘুম থেকে উঠেছে, ওনার মাও এই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখেছে। যখনই এই জিনিস দেখেছে, এখন মা মেয়ে দুজনে একসাথে চিৎকার শুরু করেছে। তো চিৎকার শুনে বাবা তো পাশের রুমে ঘুমিয়েছিল, তো উনি আবার দ্রুত চলে আসছেন এখানে। উনি আবার এসে রুমের লাইট জ্বালিয়ে দেখে কিচ্ছু নাই। পরে জিজ্ঞেস করে হয়েছেটা কি তোমাদের? তখন বলে যে এই এই ব্যাপার। তো উত্তর শুনে তো উনি তো হতবাক যে না, এই ঝামেলা তো স্বাভাবিক কোনো ঝামেলা না, নিশ্চয়ই ওই যে সন্ধ্যায় যে ঘটনাটি ঘটেছিল ওই জিনিস তার পিছু ছাড়ে নাই। তো ওই রাত্রে সারা ঘরের যতগুলো লাইট ছিল সবগুলো লাইট জ্বালিয়ে রেখেছিল। সকালবেলা ভালো একজন হুজুরের খোঁজ করতে থাকেন এবং পেয়েও যান একজনকে। তো উনি ওই সময়ের মতো ঝাড়ফুঁক করে দিলেও তো হুজুরকে আমন্ত্রণ জানান ওই বাড়িতে এসে কোনো কাজ করার জন্য। তো হুজুর বলেন যে বাড়িতে যাব, তবে সন্ধ্যার পর, এখন আমার অন্য কাজ আছে, তবে সন্ধ্যা অবধি আপনার মেয়েকে চোখে চোখে রাখবেন, সে কোনোভাবেই একা যেন ঘর থেকে বাইরে বের না হয়। তো এগুলো উনি বলে দেন এবং বলেন যে এখন যেতে পারছি না, কারণ হচ্ছে আমার কাজ আছে, আর কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো আমি জোগাড় করে নিয়ে সন্ধ্যার পর আসবো ইনশাল্লাহ। তো উনি সন্ধ্যার পরে আসেনও। তো আর একজনকে উনি সাথে করে নিয়ে আসেন, তিনিও রুকিয়া করা জানতেন আর কি। তো যেই রুমটাতে সমস্যা হতো এই রুমে ওনারা কিছু রুকিয়া শুরু করেন। প্রায় 2-3 ঘন্টা ওনারা রুকিয়া করেন। এরপর উনি বলেন যে এই জিনিসটা আর কখনো বিরক্ত করবে না, এই দুষ্টু জিনটাকে আমরা বন্দি করে নিয়ে যাচ্ছি। এরপর উনি কিছু আমল দিয়ে যান এবং বলেন যে এই মেয়েটা তার বিয়ে না হওয়ার পর্যন্ত এই আমলটা চালিয়ে যেতে হবে। তো আল্লাহর রহমতে উনি ওই আমলটা চালিয়ে গিয়েছিলেন, তার বিয়েও হয়ে গিয়েছে, এখন তার 2টো মেয়েও আছে। তবে ওই জিনটা আসলে কেন পিছু নিয়েছিল, কি কারণ ছিল, এই কোনো বিষয় ওই কবিরাজ বলেন নাই, যার ফলশ্রুতিতে এই বিষয়টা অজানাই রয়ে গেছে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাইকে চমৎকার একটি ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো।